রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়। যদিও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন, রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়। যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবছরই দেশে ফেরার কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে। জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে ফিরবে আওয়ামী লীগ, নাকি এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি? কি ভাবছে সরকার এবং বিরোধী দল? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে যাচ্ছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। আপনাদের দুজনকে আজকের কঠিন কথা সহজের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। বলছিলাম, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই দেশে ফেরার কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে। শুরুটা করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। শেখ হাসিনা বলেছেন চলতি বছরই তিনি দেশে ফিরবেন, কিন্তু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে। সরকার এই বক্তব্যকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখছে? ধন্যবাদ তানি আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক এবং আরেকজন আসবেন তাকেও আমি স্বাগত জানাই। এটা আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চান। তো আমরা শেখ হাসিনা ফিরতে চান এই প্রস্তাবনাটা আলোচনার আগে আপনি দেখবেন, বা আমরা বলেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এক্সট্রাডিশন ট্রিটি আছে, প্রত্যার্পণ চুক্তি আছে। আমরা সেই অনুযায়ী শেখ হাসিনা যে বাংলাদেশে একজন অপরাধী খুনি, প্রায় 1400 মানুষকে হত্যা করেছেন, 20,000 লোকের বেশি প্রাণঘাতী অস্ত্র দিয়ে তিনি আঘাত করেছেন, এবং তাদের প্রত্যেকেরই এই সম্পর্কে তারা এই লোকগুলির 326, 307 এই মারাত্মক জখমের মামলা আছে। তো এই অবস্থায় যে শেখ হাসিনা ফিরতে চান কিনা, আমরা তার আগে বলেছি ইন্ডিয়াকে যে তোমরা শেখ হাসিনাকে আমাদের প্রত্যার্পণ চুক্তির আন্ডারে তোমরা তাকে বাংলাদেশে পাঠাও, বাংলাদেশের পুলিশের কাছে সমর্পণ করো বা প্রত্যার্পণ করো, এক্সট্রাডিশনের আন্ডার করো বা প্রত্যার্পণ, যেটাই সমর্পণ প্রত্যার্পণ যেটাই হোক, শেখ হাসিনাকে ফেরত পাঠাও। এখন আনডাউটেডলি দিস ইজ এ স্টান্টবাজি, যে তিনি বলছেন যে আমি দেশে ফিরতে চাই, আমাকে পাসপোর্ট দিচ্ছে না। আমি শেখ হাসিনার এই প্রস্তাবনার সমর্থনে আমি বলবো যে আপনাকে আমরা, বাংলাদেশের জনগণ আপনাকে আমরা করতে চাই, রিসিভ করতে চাই, স্বাগত জানাতে চাই। আপনি দয়া করে আসুন। আপনি ল্যান্ড বর্ডার দিয়ে আসবেন না উড়োজাহাজে আসতে চান? পাসপোর্টের জটিলতা নেই। পাসপোর্টের জটিলতা, উনি যদি বলেন যে পাসপোর্টে ওনার আসার কোনো ব্যবস্থা নাই, উনি আসবেন দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করবে, বাংলাদেশের পুলিশের কাছে সমর্পণ করবে। এইটার বিষয়বস্তু হচ্ছে প্রত্যার্পণ চুক্তি। তিনি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে তো আসার কোনো ব্যবস্থা নাই। উনি বলুক যে আসতে চাই, ওনার যে আপনজন আছে নরেন্দ্র মোদী, তাকে বলুক যে আমি বাংলাদেশে যেতে চাই, দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করবে,
বাংলাদেশের রিকোয়েস্ট অনুযায়ী, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিকোয়েস্ট অনুযায়ী তিনি গ্রেফতার হবেন, তাকে ইয়ার প্রত্যর্পণ চুক্তির আন্ডারে ঢাকা পুলিশের কাছে সমর্পণ করবে। পরিষ্কার কথা। এবং তারা তখন নির্ধারণ করবে তিনি তাকে ল্যান্ড বর্ডার দিয়ে আনবে না আকাশপথে আনবে। আরেকটা বলি, রাজনীতিতে আমরা তো সহনশীল মানুষ। আমরা শেখ হাসিনা যে কাজগুলি করেছেন আমরা বলতে চাই সেই কাজগুলি আমরা করব না। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে একাধিক্রমে দীর্ঘদিন যে সলিডারি কনফাইনমেন্টে রেখেছেন, নির্জন কারাবাসে রেখেছেন, আমরা তাকে একদিনের জন্য নির্জন কারাবাসে রাখবো না। এবং আমরা তাকে যে 3টা অবস্থা আছে, একটা হচ্ছে তিনি এই অ্যাফিলিয়েট ডিভিশনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করতে পারবেন, তিনি রিভিউর সুযোগ পাবেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার ক্ষমা প্রার্থনার সুযোগও পাবেন। আমরা 3টার পরে যদি তারপরেও 3টায় তিনি কোনো ফল না পান তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তিনি এক্সিকিউশন যেটা হয় সেটার জন্য তিনি প্রস্তুতি নেবেন। সেই জন্য যদি কোনো সময় চান এবং সেই জন্য যদি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকে যেতে চান, তার পিতার কবর জিয়ারত বা অন্য কাউকে দেখা সাক্ষাৎ অথবা নরেন্দ্র মোদীর সাথে আবার পুনরায় সাক্ষাৎ, আমি বাংলাদেশের সরকারকে রিকোয়েস্ট করব যে তার শেষ ইচ্ছাও যেন পূরণের সুযোগ দেওয়া হয়। জি, দেলাওয়ার হোসেন, শেখ হাসিনার দেশে ফেরার এই যে ঘোষণা, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা সেটি কেবল রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু না। আপনার দল বা আপনারাও কি একইভাবে এটাকে মূল্যায়ন করছেন কিনা, রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে করছেন কিনা? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ধন্যবাদ আপনাকে, পাশাপাশি বিজ্ঞ সমালোচক এবং আপনাদের এই চ্যানেল 1 টেলিভিশনের মাধ্যমে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শেখ হাসিনার এই মন্তব্যটা দেশে ফিরে আসার, যে আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসব, এই মন্তব্যটা শুধু একটা নতুন না, এর আগেও তিনি বলেছেন যে বর্ডার পারে টপ করে তিনি চলে আসবেন। আমি মনে করি এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজির একটা বক্তব্য, এটা এছাড়া আর কিছুই না। আমি মনে করি তার জনশক্তি যারা গুপ্ত হয়ে আছে এখন, মানে একেবারেই নীরব হয়ে আছে, যারা যে নেতাকর্মী আছে তাদেরকে একটু চাঙ্গা করার জন্য, তাদেরকে একটা উজ্জীবিত করার জন্য তার স্ট্যান্ডবাজি বক্তব্য ছাড়া আর কিছুই না। আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাহসী নেত্রী না, তিনি একজন ভীরু এবং কাপুরুষ নেত্রী। কারণ 75-এর যখন তার বাবা হত্যাকাণ্ড ঘটেছিল এরপরে কিন্তু তিনি সাথে সাথে দেশে আসেন নাই, তিনি কিন্তু অনেক পরে 1981 সালে দেশে ফিরে এসেছিলেন। এখান থেকে বোঝা যায় তিনি আসলে সাহসী ছিলেন না। সাহসী থাকলে তো তার বাবার হত্যাকাণ্ডের সাথে সাথে তিনি দেশে ফিরে এসে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি আবার জাগিয়ে তোলার চেষ্টা করতেন, সেটা করেননি। এর পরবর্তী আমরা দেখলাম 2007 সালে সেনা সমর্থিত যে সরকার ছিল তখন কিন্তু 2 নেত্রীকেই দেশের বাইরে চলে যাওয়ার জন্য তৎকালীন সরকার প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, তিনি কিন্তু যান নাই। কিন্তু এখানে শেখ হাসিনা কিন্তু তাদের এই প্রস্তাবনা রাজি হয়ে তিনি দেশের বাইরে চলে, অর্থাৎ তার জীবনকে বাঁচানোর জন্য তিনি দলের নেতাকর্মীদেরকে কখনো চিন্তা করেন, তাদের জীবনের কথা চিন্তা করেন, তিনি তার নিজের জীবনকে চিন্তা করে দেশের বাইরে চলে গেছে। এবং এবারও দেখা গেছে এই ঘটনায় আমরা দেখলাম যে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে ফেলে রেখে তিনি একা তিনি ভারতে পালিয়ে গেলেন এবং তার পুরো ফ্যামিলি কিন্তু খুব পরিকল্পিত একসাথে তারা পালিয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত তিনি যদি অপরাধ নাই করতেন, তিনি যদি সাহসী হতেন তাহলে তিনি জনগণকে ফেস করতেন, তিনি আইনের প্রতি নিজেকে সোপর্দ করে দিতেন, দেখতেন যে কি হয়, কিন্তু তা না করে তিনি পালিয়ে গেলেন। তো এর মধ্য দিয়ে আসলে তিনি একটু ভীতু। আর তিনি বাংলাদেশে যে অপরাধগুলো করেছেন এই অপরাধগুলো, একটা অপরাধের শাস্তি ইতিমধ্যেই তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে, আরও ধীরে ধীরে ট্রাইব্যুনাল আরও অনেকগুলো মামলা অপেক্ষাপন আছে, সেখানেও হয়তো একই ধরনের রায় হয়তো আমরা শুনবো। পাশাপাশি দেখেন তিনি বাংলাদেশের অসংখ্য গণহত্যার কিন্তু নির্দেশদাতা। একেবারে 2009 সালে ক্ষমতায় আসার পরপরই 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড, যেটাকে গণহত্যা বলা হচ্ছে, সেই হত্যাকাণ্ডের কিন্তু তিনি নির্দেশদাতা। এরপরে আমরা দেখি 2013 সালে
সাইদি হুজুরের রায়কে কেন্দ্র করে সারা দেশে প্রায় 400 শতাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করার নির্দেশদাতা তিনি ছিলেন। এর পরবর্তী আমরা দেখেছি 2013 সালের 5 মে শাপলা চত্বরে একেবারে লাইট অফ করে নির্বিচারে আলেম ওলামাদের কীভাবে হত্যা, এটারও নির্দেশদাতা কিন্তু তিনি। এরপর সর্বশেষ তো আমরা দেখলাম যে 2024 সালে প্রায় সহস্রাধিক মানুষকে মানে নির্বিচারে গুলি করে হত্যা করার নির্দেশদাতা তিনি। সুতরাং এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। আমরা তো চাই, আমরা এখনো অপেক্ষা করছি যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফিরে নিয়ে আসা হোক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে, এটি দেশের মানুষ প্রত্যাশা করে। সুতরাং আমার মনে হয় না তিনি এই অবস্থায় দেশে ফিরে আসবেন, এটা তার একেবারে ভাউতাবাজি একটা বক্তব্য। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, শেখ হাসিনার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক না আইনি, যে আইনি দিকগুলোর কথা দেলোয়ার হোসেনও বলছিলেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, এমনকি ক্ষমতার অপব্যবহার এই সম্পর্কিত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি ফিরে আইনি যে প্রক্রিয়া সেটির মুখোমুখি হবেন, এটা কি বিশ্বাসযোগ্য? আমার ভাই দেলোয়ার বলছে যে শেখ হাসিনার যদি সেই রকম নৈতিক সাহস থাকতো, 1975 সালে তার নামে কোনো মামলা ছিল না, মোকদ্দমা ছিল না, হত্যার অভিযোগও তার নামে ছিল না, কিছুই ছিল না। তার বাবার নামে ছিল। তার বাবার নামে এই যে আজকে ইনু, যে হাসানুল হক ইনু, সেই ইনুরা অভিযোগ করতেন তাদের 30 থেকে 40 হাজার রাজনৈতিক কর্মী, জাসদের রাজনৈতিক কর্মীকে শেখ মুজিব হত্যা করেছেন। তিনি সিরাজ শিকদার এবং তার দলের প্রচুর লোককে হত্যা করেছেন। কিন্তু শেখ হাসিনার নামে তো কোনো হত্যার অভিযোগ ছিল না। তো শেখ হাসিনা সেই দিন 75 সালের 15ই আগস্টের পরে তিনি বাংলাদেশে আসতে কি বাধা ছিল, এটা কিন্তু গত এই 40-50 বছরে 50 বছরে শেখ হাসিনা কোনোদিন অনলাইনে অফলাইনে কোথাও তিনি বলেন নাই। তো সেই ক্ষেত্রে আমার ভাইয়ের যে বক্তব্যটা, এটাকে আমি ডিফাইন করি, এতে থিওরাইজ করি। থিওরিটা হলো পৃথিবীতে সকল খুনি হচ্ছে কাপুরুষ, সকল খুনি হচ্ছে ভীরু। এদের চেয়ে কম সাহস যদি কারো সাহস তাকে মোকাবেলা করার, সে কোনোদিন খুনের পথে হাঁটে না। শেখ হাসিনা খুনের পথে হেঁটেছেন, মানে তার নৈতিক সাহস বলতে কিছু নাই। এটা হলো একটা কথা। আরেকটা আসুন, যে আমার মনে হয় শেখ হাসিনা কে আমরা এইভাবে থিওরি দিয়ে সমাপ্ত করতে পারি যে অতি সম্প্রতি ধরুন আপনি দেখবেন যে ফিলিপাইনের মার্কোস ক্ষমতাচ্যুত হয়েছিলেন, পালিয়েছিলেন, কোনোদিন আর তিনি ক্ষমতায় তার দেশে ফিরে আসেন নাই। রেজা শাহ পাহলভি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কবরও তার ইরানের মাটিতে হয়নি। মিশরের বাদশাহ ফারুক, তিনি পালিয়েছিলেন ক্ষমতা ছেড়ে, তিনি তার দিনে জীবদ্দশায় আর মিশরের মাটিতে কবর হয়নি। আইয়ুব খান ক্ষমতা ছেড়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে, আইয়ুব খান আর জীবদ্দশায় তার কোনদিন দ্বিতীয়বার ক্ষমতা আসা বা রাজনীতি করার সুযোগ হয়নি। তো আমি আপনাকে এই জন্য বলি যে একেবারেই শেখ হাসিনার যে বিষয়টা, আপনি যে আমরা যে এই যে সময় নষ্ট করলাম আপনার মিডিয়ার, এটা অহেতুক। শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনা নাই, এবং শেখ হাসিনা যেদিন বলবেন আমি আসবো, এই সময় আসব, আমি অভ্যুত্থানের শক্তির মধ্যে আজকে অপোজিশন এবং বিরোধী দল এবং সরকারি দলের যে দায়িত্ব পালন করছেন যারা, এরা সবাই তখন বলবেন যে আমরা সবাই এক হয়ে গেলাম, ভাই আর কেউ আছে কিনা বিরোধী দলের দায়িত্ব পালন করবো, আমরা একসাথে কাজ করব, এই শেখ হাসিনাকে মোকাবেলা করব। এবং বাংলাদেশের আমি আপনাকে বলি যে ইভেন সে আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতারা যারা আছেন, বিভিন্ন সময়ে আমাদের এইসব পলিটিক্যাল টক শোতে অংশ নিয়েছেন, তারাও আমাদের সাথে যে কথা হয় না তো হয়, তারা বলছেন যে হাসিনা আমাদের রাজনীতিকে আরও পিছিয়ে দিচ্ছেন। যে আওয়ামী লীগের রাজনীতি করার যে একটা সম্ভাবনা ছিল, এটা 10 বছর পরে বা 15 বছর পরে বা 20 বছর পরে শেখ হাসিনা যখনই বলে আমি দেশে আসতে চাই, সাথে সাথে এইটা আরও 1 বছর পিছিয়ে যায় বা 1 মাস পিছিয়ে যায়। এই প্রক্রিয়াটা আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার যে প্রক্রিয়াটা, ইভেন রিফর্ম অবস্থায়, সেইটাও আরও পিছিয়ে যায়। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি যে আওয়ামী লীগকে একটা বিষয় অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসটা কি?
যে সেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবার, পুরো শেখ পরিবারটাকেই রীতিমতো স্যাক্রিফাইসের তালিকায়, কুরবানির তালিকায় দিয়ে দিতে হবে। যে আমরা যে ভুল করেছি, শেখ হাসিনাকে সহ্য করে আমরা যে ভুল করেছি, শেখ হাসিনা খুন করার সময় যে আমরা যে তার বিরুদ্ধে প্রতিবাদী হই নাই, এইটা না হয়ে যে অন্যায় করেছে, এইটার জন্য আমরা তারা বলতে হবে যে শেখ হাসিনাকে স্যাক্রিফাইস করলেন। এবং শেখ হাসিনার গোষ্ঠী শুদ্ধা যদি স্যাক্রিফাইস করে কুরবানির খাতায় দিয়ে বাংলাদেশের মানুষের কাছে আবেদন জানায় যে ভাই আমরা তো এই পুরো জিনিসটাকে কুরবানি করে দিয়েছি, যে এখন আপনারা আমাদেরকে রাজনীতি করার সুযোগ দিবেন কিনা, এটা একটা প্রক্রিয়া হতে পারে। কারণ আপনি জানবেন যে 75-এর পরে যে আওয়ামী লীগ যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেখানে আওয়ামী লীগ নামে পুনর্গঠিত হয়নি। সেখানে জোহরা তাজউদ্দিন এরা সবাই বললেন যে আমার হাজব্যান্ড তাজউদ্দিন মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন, ছিলেন এখানে, তিনি জেলখানায় কেন নিহত হলেন, এই প্রশ্ন করে মানুষের কাছে এসেছিলেন। আওয়ামী লীগ পুনর্গঠিত করবেন এটা বলে আসেন নাই। তো এইবারে যদি তারা নতুন আসতে চান, তাহলে বলবেন যে আমরা মহা অন্যায় করেছি, গুনাহ করেছি ভাই, যে শেখ হাসিনা এই খুন খারাপি সময় আমরা কেন কথা বলতে পারি নাই, আল্লাহর রাস্তা আমাদেরকে মাফ করেন, তওবা করলাম। এই তওবা করার যদি সুযোগ চায় যে আওয়ামী লীগের রিফর্মড আওয়ামী লীগের নেতারা, মানে নির্দোষ আওয়ামী লীগের লোকজন, তাইলে শেখ হাসিনাকে এবং তার গোষ্ঠীকে স্যাক্রিফাইস করে দিতে হবে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরো একবার, দেখছেন কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যমে আমরা যে খবরটি জানতে পেরেছি, যেটা নিয়ে আসলে দেশের রাজনীতিতে তর্ক বিতর্ক চলছে, ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কঠিন কথা সহজে। আমরা আলোচনা করছিলাম শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে দিয়েছেন, যেটি নিয়ে যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুরুতেই জানতে চাই আপনার মতামত, আপনি এই দেশে ফেরার ঘোষণাকে কিভাবে দেখছেন? যেমনটা চিফ প্রসিকিউটরও বলেছেন রাজনৈতিক স্ট্যান্ডবাজি, আপনারও কি তাই মনে হয় কিনা, কি বলবেন? যদি বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় নিপীড়কের ভূমিকায় হাজির হন, যেই নিপীড়ন শেখ হাসিনাকেও ছাড়িয়ে যাবে, কেবলমাত্র তখন শেখ হাসিনা বলতে পারবে আমি এই বছর ফিরে আসব। বাস্তবে আমার যেটা অবজারভেশন, শেখ হাসিনার একজন মানুষের জীবনের আয়ু যতটুকু হওয়া উচিত, ঠিক আছে, সেই আয়ু পর্যন্ত শেখ হাসিনার আসার সুযোগ কম। আমার মনে হচ্ছে এটা যে আওয়ামী লীগ চূড়ান্তভাবে যদি বিজয় অর্জন করে, তারপরে তিনি আসতে পারেন চূড়ান্তভাবে। এবং এখানে যে আদালতের রায়গুলো হয়েছে, ওই রায়গুলো তখন আর রায় থাকবে না, ওই রায়গুলো তার জন্য আশীর্বাদ হবে। এইরকম মানে রাজনীতিতে ইস্টাবলিশমেন্ট চেঞ্জ ছাড়া এরকম গুরুত্বপূর্ণ জায়গায় থেকে গুরুত্বপূর্ণ একটা আন্দোলনে অনেক বেশি হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত তার বাংলাদেশে আসা, কেবলমাত্র আওয়ামী লীগ যদি চূড়ান্তভাবে বিজয় অর্জন করে এবং অন্যান্য অপরাপর রাজনৈতিক শক্তি যদি ধ্বংস হয়ে যায়, তারা যদি জনগণের কাছে মারাত্মক ঘৃণিত হয়, তাহলে হবে। কিন্তু সেটা আবার ওই যে তুরাগ নদীতে গণহত্যা হয়েছে এরকম গল্প দিয়ে না, এত সহজ না, ঠিক আছে? তো এটাই আর কি। জি, দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেছেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার স্বপ্ন বাংলাদেশের জনগণ সফল হতে দেবে না। আওয়ামী লীগ যদি বিচারিক যে প্রক্রিয়া সেটির মধ্য দিয়ে রাজনীতিতে ফিরতে চায়, সেক্ষেত্রে কি বলবেন? আসলে বিগত 16 বছর যে ফ্যাসিবাদের আমল, যেটা আওয়ামী লীগের আমল, যেটা এত বেশি অপরাধ করেছে শেখ হাসিনার নির্দেশে তার দলীয় নেতাকর্মীরা, এই অপরাধগুলোর যদি বিচার হয়, তাহলে এই বিচারে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা, আইনি প্রক্রিয়াও থাকে না আসলে। আবার কেউ কেউ যদি বলে যে না, এটা রিফাইন্ড আওয়ামী লীগকে নিয়ে আসার যদি স্বপ্ন কেউ দেখে, এটাও আমি মনে করি এটা বাস্তবায়ন বাংলাদেশে এই মুহূর্তে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। ওই আমরা বাংলাদেশে একটা কথা আছে গ্রামে,
যে কয়লা ধুইলে ময়লা যায় না। আওয়ামী লীগের ওই গ্রামে আবার বলে যে আওয়ামী লীগ আসলে মানুষ না, আওয়ামী লীগ এদের পরিচয়টা আওয়ামী লীগ হিসেবে দেয়। তো সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সবাই একই রকম, এরা ওই যারাই আসুক না করে তারাই আবার একই আচরণ তারা করবে। কারণ আপনারা দেখেছেন যে ৭৫ পরবর্তী সময় আওয়ামী লীগ যখন ফিরে এসেছিল, ৭৫-এর আগে আওয়ামী লীগের যে রূপটা ছিল, ৭৫ পরবর্তী সময় আওয়ামী লীগ যখন আবার ফিরে আসলো অনেকদিন পরে, একই রূপ। লোকগুলো চেঞ্জ হয়েছে কিন্তু তাদের কার্যকলাপের কোনো চেঞ্জ কিন্তু হয়নি। সুতরাং মানে আওয়ামী লীগ রিফাইন্ড চিন্তা করুক আর হলো যে কোনো প্রক্রিয়া চিন্তা করুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই তাদের অ্যাকসেপ্ট করবে না। এবং বাংলাদেশের মানুষ খুবই অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা ফিরবে, কখন তার ফাঁসির মঞ্চ দেখবে, আর কখন তার ফাঁসির শেষ কৃত্যটা অনুষ্ঠানটা দেখবে, এই অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে তাদের কর্মসূচি কার্যক্রম, ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বেশ কিছু সময় দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা ঝটিকা মিছিল করছে। সরকার কি এই ঝটিকা মিছিলগুলোকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছে, নাকি এর পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক রয়েছে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা দেখছেন, কি বলবেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। দেখুন, আমরা তো দুটো আমলে সংগ্রাম করেছি। একটা হচ্ছে ৮০-র দশকে, আওয়ামী লীগের ৮০-র দশকে যে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি একবারে, তখন মার্শাল ল যখন। তো আর আমার পরবর্তী প্রজন্ম এরা দুইজন, তো ২৬ সেকেন্ডের মিছিল দেখি নাই। ২৬ সেকেন্ডের এই মিছিল দেখবার সৌভাগ্য আমার কখনো হয় নাই। কথা বলছেন? তো আমার মনে আছে যে এরশাদের বিরুদ্ধে প্রথম যে মিছিলটা হয় ১৯৮২ সালে ১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখছি কলাভবনের গেট দিয়ে আর্মি ঢুকে পড়ছে, তারপরেও কিন্তু মিছিলটা চলেছে অনেকক্ষণ। তো আমি বলছি যে এই ২৬ সেকেন্ডের যে মিছিল, এই মিছিল হইতে দেন, এটা কোনো সমস্যা না। তো বরঞ্চ মনে করি যে বাংলাদেশে অন্যান্য যে সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলির ইতিবাচক সমাধান, যেমন ধরুন আমি আপনাকে একটু ভিন্ন প্রসঙ্গে নিয়ে যাই, যে সেটা হচ্ছে আফম খালিদ হাসান ৮২ লক্ষ টাকা ১.৫ বছরে খরচ করেছেন যে স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। আমাদের সালে আহমেদ ৭৯ লক্ষ টাকা খরচ করেছেন। তারপরে নিচে আসছে ৮ লাখ, ৭ লাখ সারোয়ার ফারুকি, ১ লাখ আলী ইমাম মজুমদার। তো আমি খালিদ এবং সালেউদ্দিন আহমেদের সম্পর্কে অনেক বেশি কথা হচ্ছে, এই জন্য বলছি আর কি। এটা না বললে বলবে যে কি ব্যাপার, এটা বললেন না কেন। আমার বক্তব্যটা হচ্ছে, এই ভদ্রলোক একজন বলছেন খালিদ হাসান, তিনি বলছেন তিনি হৃদরোগের চিকিৎসা করিয়েছেন। তো আমি তো জানি যে ওপেন হার্ট সার্জারি করালেও তো বাংলাদেশে ৫-৭-১০ লাখ টাকায় হয়ে যায়, তাই না? এর বেশি তো লাগে না। তো উনি কী কী যন্ত্রপাতি ঠিক করালেন, মেশিনপত্র ঠিক করালেন, জনগণের কাছে জানান। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে হাসিনার আমলে দুর্নীতি হয়েছে, আমি প্রত্যেক আমলকে আমি মনে করি যে একটা জবাবদিহিতার আওতায় আনা উচিত। এবং আমরা নিজেরা ক্ষমতায় থাকলেও আমি মনে করি যে এই ক্ষমতাকে প্রশ্ন করবেন ঠিকমতো, জবাবদিহিতা নেবেন, এবং জবাবদিহিতা চাওয়ার মধ্য দিয়েই একটি সরকার, একটি দল, একটি কর্তৃপক্ষ একটি সঠিক লাইনে, সঠিক দিকে জবাবদিহিতা ব্যবস্থা থাকলেই সঠিক লাইনে পরিচালিত হয়। আর না হলে যে কোনো কেউ তিনি স্বৈরাচারী হতে পারেন, ফ্যাসিস্ট হতে পারেন। তো আমি মনে করি এই জবাবদিহিতার যে প্রক্রিয়াটা, এটা যেন জারি থাকে। জি, মোহাম্মদ তারেক রহমান, এখনো দেশের জনগণের বড় একটি অংশ রয়েছে আওয়ামী লীগের সমর্থক। সেক্ষেত্রে তাদের মধ্যে আবার অনেকে আছেন যারা বলতে পারেন আওয়ামী লীগের নিরীহ কর্মী। সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া না হয়, তাহলে কি এই বিপুল সংখ্যক যে সমর্থকদের কথা বলছিলাম, তাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হবে কিনা, কি বলবেন?
জি, অনেক ধন্যবাদ। আমি আরেকটু ভিন্ন জায়গা থেকে শুরু করি। আমি যতদিন শেখ হাসিনার রেকর্ডিংগুলো শুনছিলাম, আমার কাছে ওনাকে প্রচণ্ড দাম্ভিক মনে হচ্ছে। এটা তো আগে তো দাম্ভিক ছিলই, কিন্তু এখনও তার দম্ভ এবং তার উচ্চ শব্দ, কণ্ঠের জোর বিন্দুমাত্র কমেনি। এই না কমার অন্যতম কারণ হলো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক শক্তি তারা প্রাসঙ্গিকভাবে সুন্দরভাবে রাজনীতি করছে। তো এই যে তারা সুন্দরভাবে রাজনীতি করতে পারে, করে এবং তারা মাঠে আছে, কাজ করছে, ফাংশন করছে, এইটাই আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা আসে যে আপনার হলো যখন অপরাধীদের মধ্যে তুলনা করা হয় তখন এই প্রাসঙ্গিকতা আসে যে কে বেশি অপরাধী, কার অপরাধটা বেশি, কার অপরাধ কম, এইগুলো যৌক্তিক হয়ে আসে। আর এই যৌক্তিকতার কারণে আমি মনে করি যে সামনে যদি জামাত ইসলাম আরও শক্তিশালী হয়, আপনি যে জায়গাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরবে কিনা, আওয়ামী লীগ ফিরবে এটা নির্ভর করে জামাত শক্তিশালী হওয়ার সাপেক্ষে। জামাত শক্তিশালী হয়ে গেলে আওয়ামী লীগ একবারে দৃশ্যতই ফিরে আসবে, এবং জামাত যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাহলে আওয়ামী লীগও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এটা একটা পরিপূরক একটা বিষয়। আর এবার আসে নিরীহ মানুষ। একটা রাজনৈতিক প্রক্রিয়ায় সকল মানুষ খারাপ হয় না, সকল মানুষ ভালো হয় না, তবে খারাপ মানুষের সংখ্যা খুবই কম এবং খারাপ মানুষের সংখ্যাতেই সবাই অতিষ্ঠ হয়। হ্যাঁ, আজকে আওয়ামী লীগে যারা দেশে অবস্থান করছে তারা যদি ভয়ঙ্কর অপরাধী হতো তারা দেশে অবস্থান করতো না। যারা ভয়ঙ্কর অপরাধী তারা দেশ ছেড়ে চলে গেছে, যারা সুবিধা গ্রহণকারী তারা দেশ ছেড়ে চলে গেছে, যারা সুবিধা গ্রহণকারী না, সাধারণ কর্মী হিসেবে ছিল, তারা দেশে রয়ে গেছে। এমনকি সুবিধা গ্রহণকারীরা বিদেশে বসে বসে বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং তারা মানুষকে জাগরিত করার চেষ্টা করছে কাদেরকে, ওই সুবিধা গ্রহণকারী না এইরকম জায়গাতে। এবং জুলাই গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটুকু তারা আত্মবিশ্বাসী ছিল, জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে ধীরে ধীরে। এই আত্মবিশ্বাসের কারণ হলো জুলাই গণঅভ্যুত্থান এর পরে যারা শাসনভার গ্রহণ করেছে, গতকালকে সালাউদ্দিন আহমেদ ভাইকে বলতে শুনলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ছিল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু ওনার বক্তব্য না, এটা টিআইবির প্রতিবেদন থেকে। এবং এই সময়টা কি করেছে, এই সময় এই যে আমাদের সমন্বয়ক নামের ভাইদেরকে দেখি, আসিফ, নাহিদ, হাসনাত, হানান মাসুদ, এরা মবের নেতৃত্ব দিয়ে বেরিয়েছে। বলা যেতে পারে এরা ছিল মব রাজ। সেই মব রাজরা 353টা গার্মেন্টস বন্ধ করিয়েছে, কলকারখানা বন্ধ করিয়েছে। গাজী ফ্যাক্টরি পুরলো কীভাবে, কারা পুরলো? যদি জুলাই গণ অভ্যুত্থানে, হ্যাঁ, গাজী টায়ার কারা পুরলো, কারা পুরলো? এটা কি জুলাই গণ অভ্যুত্থানের বার্ন আউট? না, জুলাই গণ অভ্যুত্থানে এটা পড়েনি। জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের অনেক পরে এই গাজী ফ্যাক্টরিটা বার্ন আউট কারা করেছে? যারা এই সময় দায়িত্বে ছিল তারা প্রশ্রয় দিয়েছে। কই, তারা তো লাঠিচার্জ করে নাই, তারা তো সরিয়ে দেয় নাই। তো এই যে যারা ধ্বংস করেছে, আমরা জুলাইটা এদেশের মানুষ করেছে তাদের মানবিক চাহিদা থেকে, তাদের মনের চাহিদা যে ছাত্রদের গুলি করা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, চলো আমরা সবাই নেমে পড়ি। এই মানুষের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের পরবর্তীতে ক্ষমতা গ্রহণকারীদের আকাঙ্ক্ষা একরকম ছিল না। এই আকাঙ্ক্ষা একরকম না বলেই হামের মতো ঘটনায় গাফিলতি করা হয়েছে। তাদের দেশের প্রতি কোনো মায়া নাই, দেশ যা হোক মানে তাদের কাছে যায় আসে না। তো সেই জায়গা থেকে এই যে ফ্রেম আউট যে জনগণ আওয়ামী লীগকে তো সরিয়ে দিল, কিন্তু পরবর্তীতে যারা আসলো, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা অথবা এরশাদ, তাদেরকে ওই রকমভাবে ডক্টর ইউনূসের মতো 666 কোটি টাকার একটা ফিগার আউট সরায় রাখতে হচ্ছে না। তারা পুরো দেশকে নিজের দেশ মনে করে। একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য রয়েছে। একজন রাজনীতিবিদ তার রাজনৈতিক প্রক্রিয়া সব কিছুকে তার মনে করে, দেশের সব কিছুকে তার মনে করে, সে দেশ এবং সে নিজের মধ্যে একটা সমন্বয় করে। কিন্তু ডক্টর ইউনূসরা দেশকে নিজের মনে করতে পারে না। এই যে দেশকে নিজের মনে না কইরা লুটপাট করে,
লাইসেন্স নেয়, ইউনিভার্সিটি বানায়, তারপরে ম্যান পাওয়ার লাইসেন্স নেয়, তারপরে কর ফাঁকি দেয়, তারপরে জনগণের অধিকার মেরে খায়। এইটা মেরে খায় কেন? কারণ ডক্টর ইউনূস বাংলাদেশকে ধারণ করে না, এই দেশটা তার না, এই জন্য তার আলাদা একটা ম্যান পাওয়ার লাইসেন্স প্রয়োজন হয়। এদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় তার না, এই জন্য তার আলাদা একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন হয়। জি, দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামাত শেষ করি একটু, জাস্ট ওইটুকুই শেষ করি। তো এই যে ফিগার আউট করা, যে এই যে পার্থক্য করা, যখন মানুষ পার্থক্যগুলো করে তখন মানুষগুলো দেখে, হ্যাঁ, এবং এই মানুষগুলোকেই দেখেন কত সুন্দর করে বলছে। কেউ বলছে যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজীবন নির্বাচন দিও না। কি চাহিদা, মানে গণতন্ত্রের পরিপন্থীমূলক চাহিদা। এই চাহিদাগুলোই তো মানুষকে বলে দেয় যে এরা গণতন্ত্রের কতটুকু শত্রু। জি, দেলাওয়ার হোসেন, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধারা রেখে গেছে, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। আপনাদের কেন মনে হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটছে? বিশেষ করে জানতে চাই এই 4 মাসে কেন মনে হলো, কি কর্মকাণ্ড বা কর্মসূচির কারণে? আচ্ছা, প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আওয়ামী লীগ এই যে বিগত নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে কিছু মিছিল তারা করার চেষ্টা করছে, যেটা হলো সূর্য ওঠার আগে বা একেবারে বিচ্ছিন্নভাবে। তো এটা দুইটা কারণে আমি মনে করি যে এই সুযোগটা তারা পাচ্ছে। এক নম্বর হলো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। কারণ 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানে পুলিশ বাহিনীর মধ্যে যে নৈতিক পদস্খলন ঘটেছে, তাদের নৈতিকভাবে তাদের যে বিপর্যয়টা ঘটেছে, এখন পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে কামব্যাক করতে পারেনি। 2 নাম্বার হলো ওই ফেসিবাদী আমলে যাদের উপরে ভর করে শেখ হাসিনা টিকে ছিল, এদের খুব অল্প সংখ্যক অফিসার যারা হয়তো পালিয়ে গেছে অথবা কেউ গ্রেপ্তার হয়ে এখন আছে, কিন্তু অধিকাংশ অফিসাররাই কিন্তু কিছু সুযোগ সুবিধা দিয়ে কম্প্রোমাইজ করে তারা কিন্তু এখনও ডিপার্টমেন্টে আছে, তারা ভূমিকা পালন করে। যার কারণে তারা তো কখনোই এই আওয়ামী লীগের এই কর্মসূচিগুলোকে তারা বাধা দেবে না, বরং তারা তো অপেক্ষায় আছে যে তাদের নেত্রী কখন ফিরে আসে, তাদের কীভাবে প্যাট্রোনাইজ করা যায়। 2 নম্বর হলো এর জন্য সরকারও দায়ী। বর্তমান যারা সরকার ক্ষমতায় আছেন, আমরা দেখেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা মানে আওয়ামী লীগকে কীভাবে পৃষ্ঠপোষকতা করলো, মানে ওয়েলকাম করলো যে তারা ক্ষমতায় গেলে তাদের মামলাগুলো তুলে নেওয়া হবে, এরপরে তাদের কোনো সমস্যা হবে না, খুব ফ্রিলি তারা বাসা বাড়িতে। এবং আমরা দেখেছি নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে যাদেরকে আমরা 5ই আগস্টের পরে দীর্ঘ 1.5 বছর আমরা এলাকাগুলোতে দেখিনি, যারা জঘন্যতম কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত ছিল, যারা জনসম্মুখে আসার প্রশ্নই ওঠে না, সেই মানুষগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সেই ক্যাডারগুলো কিন্তু নির্বাচনে এক সপ্তাহ আগে তার ফিল্ডে চলে এসেছে, ময়দানে। তার কাদের প্রশ্রয়ে তারা আসলো, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বিধায় তারা কিন্তু ফিরে এসেছে। এজন্য আমরা বলি যে আসলে এর জন্য সরকারও দায়ী, বর্তমান সরকার যারা আছে, আওয়ামী লীগের এই বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখন যারা পরিচালনা করছেন, যে যতটুকু পারছে এটা সরকার। 2 নাম্বার হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা চরম ব্যর্থতা। আরেকটা যে বিষয়টি আপনি বলেছেন যে এখন ওই যে আমার তারেক ভাইও বললেন যে আওয়ামী লীগের যারা এখন আছেন নিরপরাধ, হ্যাঁ, আসলে যারা অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগের কর্মী, তারা কেউই নিরপরাধ ছিল না, তারা প্রত্যেকেই অপরাধের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তারা এখন অনেকেই কিন্তু দেশে আছে কিভাবে আছে, ওই যে কম্প্রোমাইজ করে আছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আছে যে আমি আছি, মানে কিছু নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা তারা। কিন্তু একটু জানতে চাই যে 4 মাসে কি এটা বলা যায় যে একটা সরকার, গত পতিত যে সরকার ছিল সেই পথেই হাঁটছে, এটা কি 4 মাসে বলা যায়? কারণ এটিতে একটি বেশ ভালো একটা তকমা বলতে পারেন, তো সেক্ষেত্রে এটা কি বলা যায় 4 মাসের হিসাব যদি চিন্তা করেন? জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিটটা কি ছিল? ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ। কিন্তু আমরা বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরে আমরা যেটি দেখলাম যে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তারা কিন্তু একই আচরণ তাদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরেন যে বৈষম্য, এই যে সরকারি বরাদ্দ যেগুলো হচ্ছে, এমপিদের যে বরাদ্দগুলো হচ্ছে, সে এমপিদের বরাদ্দের ক্ষেত্রে আমরা খুবই খেয়াল করছি যে সরকারি দলে এমপিদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে, বাট বিরোধী দলে এমপিদের যে ওই জায়গায় বরাদ্দ দেওয়া হচ্ছে না। তারা নির্বাচিত প্রতিনিধি, তারা কাজ করবে না। এবং বিরোধী দল এমপিদের যে আসনগুলো, সেই আসনগুলোতে তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে হলো বিএনপির যে মহিলা সংরক্ষিত আসনের। এটাও একটা বৈষম্যমূলক আচরণ এবং ফেসিবাদী আচরণ। এরপরে দেখেন যে বিএনপি যে কাজগুলো করছে, যে আজকে প্রশাসনের টপ একটু
জামাতের মানে মানে যাদের কাছে একটু জামাতের গন্ধটা পাচ্ছে তাদেরকে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছে দূর দূরান্ত থেকে, অথচ ফেসিবাদের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু পদায়ন করছে ডিসি এসপির ক্ষেত্রে। এরপরে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগের ক্ষেত্রে খুবই নির্লজ্জভাবে এই জায়গায় যেভাবে দলীয়করণ করা হয়েছে বিভিন্ন নিয়োগগুলোতে, এর মধ্য দিয়ে দেখা যায় যে এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ করতো, এই একই কাজ কিন্তু আওয়ামী লীগ করতো, একই কাজ এখন আমরা খেয়াল করছি যে জি। তারাও করছে। জি, দেলাওয়ার হোসেন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন, সেগুলোর প্রশ্ন উত্তর নিশ্চয়ই মোশাররফ আহমেদ ঠাকুর দিবেন। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই মোহাম্মদ তারেক রহমান আপনার কাছে, সরকারের কর্মকাণ্ড এই 4 মাসে দেখে কি আপনার কি মনে হচ্ছে, ফ্যাসিবাদের কোনো আলামত কি দেখতে পাচ্ছেন কিনা? জি, বিএনপি অবশ্যই আওয়ামী লীগের পথে যাচ্ছে জামাতের কথা মতো, কারণ বিএনপি পুশিন ঠেকায় দিচ্ছে, ভারতের সঙ্গে বন্ধুত্ব না করে চায়নার সঙ্গে বন্ধুত্ব করছে, এটা তো অবশ্যই আওয়ামী লীগের সাথে পথেই যাচ্ছে। তারপরে তিস্তা ব্যারেজ করতে চায় বিএনপি, পদ্মা ব্যারেজ করতে চায়, আওয়ামী লীগের পথেই তো যাচ্ছে এগুলো। তারপরে বিএনপি সময়ে বিজিবি বুক টান টান করে আছে, বিএনপি আমাদের বিজিবি এখন ভারতীয় চোরাকারবারিকে গুলি করার সাহস পায়, তারপরে ধর্ষকদের গ্রেপ্তার করছে। বিএনপি জামাত এমপির মতো যদি ওইরকম করতো, যে মেয়ের নামে সব ধর্ষকই গ্রেফতার হয়েছে, হতদরিদ্রের ফান্ড যদি বিএনপির এমপিরা একটু মেরে দিত, মেয়ের নামে যেভাবে আমাদের জামাত এমপি লিখে দিয়েছে, মেয়ের নাম লিখে দিয়েছে, আত্মীয় স্বজন প্রায় 18 জনের নাম দিয়েছে সেখানে, ঠিক আছে। এইভাবে যদি বিএনপি যদি করতো তাহলে তারা বলতো না যে এখন তো মিলতেছে না হিসাবটা, বুঝতে পারছেন। এখন কি বলবে, এখন বলবে যে আমার তো মাথা ঘুরতেছিল ওই সময়, এই জন্য আমার বাবা বলছে যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ঠিক আছে। সংসদে যে বিষয়টি নিয়ে বিতর্ক ছিল যে ইউনিয়নের নাম যে নেতা এমপির নামে করা, এই বিষয়টি নিয়ে কি বলবেন? ওইটা বলতেছি, ওটি নিয়ে বেশ কিছু কিন্তু আলোচনা সমালোচনা আছে। আমি বলতেছি ওইটা নিয়ে বলতেছি, যেহেতু আপনি উদাহরণগুলো আনলেন আমি একটু মনে করি। অবশ্যই সবগুলো উদাহরণই বলছি। তো ওই রকম ভাবে আপনার হলো যখন সেই হতদরিদ্রের ফান্ডের কথা আসবে তখন তাদের মাথা ঘুরবে, ওই সময় মাথা ঠিক থাকবে না। তারপরে যখন বলবে যে মুক্তিযুদ্ধের ফাঁস হয়ে গেছে তখন মাথা ঘুরবে। আবার যখন বলতেছে না 100 বছরের ইতিহাস, তখন বলে না আমার তখন মাথাটা ঘুরতেছিল, ঠিক আছে। তো যেটা বলছিলেন আপনি আমাদের বগুড়ার কথা বলছিলেন যে ইউনিয়ন নাম দিয়েছে, ঠিক আছে। তো বগুড়াতে সাধারণত একটা চাল আছে, যারা কোনো একটা প্রতিষ্ঠানের জমিদাতা হয়, তো সেই ফ্যামিলির নামে ওইখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়। এটা আমার নানা বাড়ির দান করা জমির ক্ষেত্রে আমার নানা বাড়ির ফ্যামিলির নামে বড় একটা স্কুল আছে, অনেক বড়, 10 বিঘা জমির ওপরে স্কুল, ঠিক আছে। তো এটা আমাদের ওখানে প্রচুর, এটা অন্যান্য এলাকায় আজকে যায় না। এবং মীর শাহ আলম ভাইয়ের যেই নামে, তার পরিবারের নামে এগুলো আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় 6টা প্রতিষ্ঠানের নাম তার পরিবারের নাম হয়েছে। এটা বিষয়টা এরকম না যে এখনই হুট করে হচ্ছে। বেসিক্যালি আমরা ওই একই এলাকার মানুষ, তো আমরা দেখি পারিবারিকভাবে কাকতালীয়ভাবে মিলে গেছে, কাকতালীয়ভাবে না, এটা বিষয়টা যেটা হয় কিছু ক্ষেত্রে অনেক চাটুকার থাকে, তারপরে খুশি করতে চায় যে ঠিক আছে ভাই এটা আপনার মতো করে দিলাম, সে বোঝা না বোঝার আগে করে দিচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখেন, এখানে কিন্তু অনেক কনস্পিরেসিও হয়। ওইখানে উনি 1 তারিখে উনি জানিয়ে দিলেন যে আমার নামে শিক্ষা প্রতিষ্ঠান করা যাবে না শিক্ষা মন্ত্রণালয়ে। 9 তারিখে অধিদপ্তরের একজন সিনিয়র সহকারী সচিব সে প্রজ্ঞাপন দিচ্ছে এটা মীর শাহ আলমের নামে হচ্ছে। 1 তারিখে যদি উনি এটা থামায় দিতে বলেন, 9 তারিখে যদি করে, তো এই জায়গাগুলোতে অনেক কনস্পিরেসি হয়। আর মীর শাহ আলম ভাইয়ের ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা হচ্ছে, এটা তো প্রাইম মিনিস্টার এলাকার মানুষ, তো ওইখানের হওয়াতে ওনার দোষ ধরাটা বেশি দোষ ধরা যায়। শুধু এইখানে না, আমাদের যে উন্নয়ন বড়দের কথা বলছে, আমি যদি দেখাতে পারতাম তাহলে ভালো হবে। আমরা তো একই এলাকার মানুষ, আমার বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা গত কিছুদিন আগে আমার আম্মা স্ল্যাবটা উল্টে ড্রেনে পড়ে যায়, তারপরে আমি আমার আম্মাকে নিজেই ওখানে পরিষ্কার করে দিলাম, হ্যাঁ, এবং উনি ব্যথা পেয়েছে অনেক। আমরা 17 বছর 18 বছর যাবৎ আমাদের রাস্তাঘাটগুলো মানে নষ্ট হয়ে বিকল হয়ে গেছে, ড্রেনগুলো উপচে পড়তেছে। কুরবানির সময়ে যে ময়লাগুলো জমছে ড্রেনে, এগুলো কোনো ড্রেনে অস্তিত্ব, 2 পাশে পাড় ভেঙে গেছে, ওখানে পড়ে গেছে, সেগুলো নোংরা হয়ে পড়ে আছে আমাদের স্কুলের সামনে।
হ্যাঁ, আমাদের যে পারিবারিক স্কুল, সেই স্কুলের সামনে পুরো হাঁটু পানি সমান পানি। তো আমরা ওইখানে ওই বরাদ্দ একটু টুকটাক যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো নিয়েও ওনাকে সমালোচনা করা হচ্ছে যে সব বগুড়া নিয়ে যাচ্ছে। বাস্তবে আমরা দেখলাম যে বগুড়া মানে বরাদ্দের ক্ষেত্রে 16তম 17তম জায়গায় আছে, সেই কুমিল্লা নাম্বার 1-এর দিকে আছে, অন্যান্য জেলাগুলো গুরুত্বপূর্ণ জায়গা। গোপালগঞ্জের মতো জায়গা, যে গোপালগঞ্জ এই সময়ে এসে সবচেয়ে বেশি পিছিয়ে পড়ার একটা ইয়ে ছিল যে গোপালগঞ্জ, সেইখানে সেটাও কিন্তু আপনার হলো 9 নাম্বার না 7 নাম্বার সিরিয়াল আছে বরাদ্দের তালিকায়। তো এই জায়গাগুলো দোষ ধরা যায়। আমরাও বলি যে বগুড়ার যে আমাদের যে ঘাটতিটা আছে না, আমাদেরকে এক্সট্রা কিছু দিতে হবে না। আমাদের যা ক্ষতি হয়েছে রাজনৈতিকভাবে, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমার বাবার দোকান, শুধু বগুড়া বাড়ি হওয়ার কারণে আমাদের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি, আমার বাবার দোকান উপর হামলা হয়েছে, আমার শ্বশুরের বাড়ি পুরা বুলডোজার দিয়ে, মানে বাড়ি না ব্যবসা প্রতিষ্ঠান, বুলডোজার দিয়ে গুড়ায় দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যে প্রত্যেকটা ধাপে ধাপে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, এগুলো ক্ষতিপূরণ কেউ কখনো দিতে পারবে না। আমরা বলি যে স্বাভাবিকভাবে যেই কাজটা আগায় নেওয়া দরকার, আমাদের ওখানে চলা যায় না। বগুড়া 7 মাথা থেকে শুরু করে রাজাবাজার পর্যন্ত আপনি একটা রিক্সা নিয়েও পার হতে পারবেন না, এতটুকু ন্যারো অবস্থায় দুই পাশ থেকে ভেঙে খুলে পড়ে গেছে রাস্তা। শহরের ভিতরে কথা বলছি। মোশাররফ আহমেদ ঠাকুর, জামাতের যে বক্তব্য নিয়ে কথা বলছিলাম, জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যে অভিযোগটি করেছেন, সেটি নিয়ে আপনার অভিমত জানতে চাই। এটি কি রাজনৈতিক উদ্দেশ্যমূলক নাকি, কি বলবেন? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ধন্যবাদ আপনাকে। গোলাম পরোয়ার হচ্ছেন অনেক কষ্টে আছেন ভদ্রলোক। এক নম্বর হচ্ছে উনি কয়দিন পড়িয়েছেন কোন কলেজে, এবং আমরা এই 5-10 বছরে পড়ালে, 20 বছর পড়ালেও অধ্যাপক হওয়া যায় না। তো উনি একদিকে হইল ভুয়া অধ্যাপক মানুষ, অন্যদিকে নির্বাচনে পাশ করতে পারলেন না। তো এখন মনে অনেক দুঃখ। তো কর্মীদেরকে একটু উদ্দীপ্ত করার জন্য একবারে তো উনি তো একটু এইসব বলতে পারেন, এগুলো পলিটিক্যাল রেটরিক আমি আপনাকে বলি। আর এই পার্লামেন্টে এই শেষ কয়দিন যে পার্লামেন্টের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, মানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, এরা এত বিষয়ে একমত পোষণ করেছেন, গত 50 বছরের পার্লামেন্টের হিস্ট্রিতে কখনোই বিরোধী দলীয় নেতা এবং সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, এত সব বিষয়ে একমত হন নাই। ইটস একটা নতুন, আমি মনে করি ইটস এ নিউ ডাইমেনশন ইন পার্লামেন্টারি পলিটিক্স। তো সেই ক্ষেত্রে আমি আজকে পার্লামেন্ট অধিবেশনেও যে গতকালকের প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণে যেগুলো বলেছেন, আমি এইটার যে আমেজটা আছে জামাতের বিরুদ্ধে খুব বলে ঠলে, আমি এই আমেজটাকে নষ্ট করতে চাই না। থাকুক না, একটু কুসুম কুসুম ভালোবাসার একটু আমেজ থাকুক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শেখ হাসিনা আসতে চাচ্ছে যখন, তো শেখ হাসিনা আসতে চাইলে দেখবেন যে জামায়াতে ইসলামী, বিএনপি, অভ্যুত্থানের সকল শক্তি এক কাতারেই দাঁড়াবে। আমি মনে করি যে শেখ হাসিনা এটা বেশি বেশি করে বলুক। এবং আমি আপনাকে বলছি যে আমাদের অনেকেই বলি, আমিও বলি মাঝে মধ্যে, যে ইয়াস, যারা নির্দোষ আওয়ামী লীগ এদেরকে একটু পলিটিক্স করতে দেন। এইটা যে আমাদের যে বিচ্যুতি হয় মাঝে মধ্যে, আমাদের যে এইসব ভালোবাসা জেগে ওঠে, শেখ হাসিনা যখন বলবে যে আসতে চাই, তখন মনে হবে যে শেখ হাসিনা কি করছিল, ওরে বাবা, তো এইভাবে জেলে রাখছে। তো এইগুলো আর কি। আর আমি আপনাকে বলি যে বাংলাদেশের জন্য এখন যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ এই গভর্নমেন্টের সাথে, শুধু গভর্নমেন্ট না, গভর্নমেন্টের সাথে অপোজিশন, এই গভর্নমেন্ট যদি তারেক রহমানের গার্জিয়ানশিপ যদি কোনো কারণে ফেল করে, তারেক রহমানের পার্লামেন্টের এমপিরা যদি আওয়ামী লীগের এমপিদের মতো কোনো পথে হাঁটে, এবং তারেক রহমান যদি কোনো কারণে, তারেক রহমানের সরকার বিচ্যুত হয়, জামাত কি ছাড় পাবে? যা ইয়ার অপোজিশনে যারা আসবে, এরা কি জামাতকে ছাড় দেবে? 1 ইঞ্চি ছাড় দেবে? প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সামনে হিস্ট্রিটা অত্যন্ত খুব অল্প সময়ের ইতিহাস, যে শেখ হাসিনার পথে কেউ, বিএনপির কেউ হাঁটছে না, আমি আপনাকে বলছি। তো শেখ হাসিনার পথে কেউ হাঁটছে না। এমনকি আপনি বাক ব্যক্তির, সংবাদপত্রের স্বাধীনতা প্রশ্নে আপনি দেখুন যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলি অপোজিশনের নিউজ খুব ভালোভাবে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে
তারেক রহমানের গভর্নমেন্ট কোনো অবস্থাতেই হাসিনার পথে হাঁটার কোনো সম্ভাবনা নাই, আমি আপনাকে বলছি। জি, আপনি আর কোন চ্যালেঞ্জ- কোশ্চেন আছে আপনার? জি, না, চ্যালেঞ্জগুলো নিয়ে চ্যালেঞ্জ বলছিলেন। হচ্ছে আজকে বাজেট সেটি পাস নিয়ে- হয়েছে, জি। আজকে বাজেট পাস হয়েছে। বাজেটের মধ্যে আমাদের দেশে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 47% বাজেটের এডিপি বাস্তবায়নের। জি, তো আমরা- এই বাজেটটা যেহেতু 9,38,000 কোটি টাকার বাজেট, তার মধ্যে 3,16,000 কোটি টাকা আমাদের ডেভেলপমেন্ট বাজেট। এই বাজেটটা যেন বাস্তবায়ন হয়, সেটি এই নিয়ে বাস্তবায়নে যেন কোনো ঝামেলা না হয়, এই জন্য শেখ হাসিনার যে অ্যাপারেটাস অ্যান্ড টুলস আছে, টুলস অ্যান্ড অ্যাপারেটার্স, মানে অফিসার এবং বিভিন্ন জায়গায় যে লোকজন আছে যারা গভর্নমেন্টকে ইন্টারনালি সাবোটাইজ করে, এদেরকে ইমিডিয়েট গভর্নমেন্ট থেকে জি, সরাতে আমরা হবে। এই যে সরকারের চ্যালেঞ্জ কিংবা এই যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে আরো বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। দেলাওয়ার হোসেন, আওয়ামী লীগের অনেক সমর্থক দেশে রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি ফেরা আসলে অন্য সব দলের জন্য কতটা চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন, বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আমি মনে করি যে, আমি আবারও বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই ফিরতে পারবে না। সেই রাজনীতিতে ফেরার সেই মোরালিটি আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। সুতরাং এদেশের মানুষ সেটাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, এটাকে মেনে নেবে না। আমি সর্বশেষ যে বিষয়টি আমি শুধু এটুকু বলেই শেষ করব, সেটি হলো আসলে আওয়ামী লীগ নিয়ে এখন আমাদের কথা বলে কোনো লাভ নেই। আমাদের এখন কথা বলা দরকার যে সহস্রাধিক ছাত্র জনতা যে উদ্দেশ্যে জীবন দিল, লক্ষ লক্ষ ছাত্র জনতা যে উদ্দেশ্যে পঙ্গুত্ব বরণ করলো, সেই উদ্দেশ্যটাকে এখন বাস্তবায়ন করা। যে তাদের উদ্দেশ্যটাই ছিল হলো কি, যে আর কোনো এই একটি রাষ্ট্রের মধ্যে আর কোনো শক্তি যেন ফেসিবাদী হয়ে ওঠার কোনো সুযোগটা না পায়। এই জন্য তারা রাষ্ট্রের একটা আমূল সংস্কার করতে চেয়েছিল। শুধুমাত্র একটা দলের পরিবর্তে একটা দলের পতন ঘটিয়ে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু এই আন্দোলনটা হয়নি। আন্দোলনটা হয়েছিল একটা সংস্কারের জন্য, একটা রাষ্ট্রীয় সংস্কারের জন্য, যে সংস্কারের মধ্যে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কেউ কারোর উপরে জুলুম চালাতে পারবে না, এখানে ন্যায় বিচার থাকবে। মূলত এইটা আমরা যদি এটার গণভোট, যে উদ্দেশ্যে গণভোটটা হলো, যে উদ্দেশ্যে জুলাই সনদ প্রণয়ন করা হলো, আজকে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করা হয়, জনগণ এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটে অংশগ্রহণ করলো, 71% মানুষ যে গণভোটের পক্ষে রায় দিল, এই রায়টা যদি আজকে বাস্তবায়ন করা যায়, আমার দৃঢ় বিশ্বাস দেশের মানুষের মধ্যে একটা শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে। নিশ্চয়ই। মোহাম্মদ তারেক রহমান, আওয়ামী লীগের সামনে 4টি পথ রয়েছে, তারা কোনটি বেছে নেবে এই প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষকরা বেশ কিছু মতামত দিয়েছেন। প্রথমত, দলটি দীর্ঘ সময় রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থা থাকতে পারে, নতুন নেতৃত্বে উত্থান ঘটতে পারে, বিভক্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে, কিংবা রাজপথে শক্তি দেখাতে পারে। আপনার কি মনে হয় কোন পথটা বাস্তবসম্মত, যদি ছোট্ট করে বলতে চান? অনেক ধন্যবাদ। আত্মবিশ্বাসের দিক থেকে আওয়ামী লীগের আত্মবিশ্বাসের এখনো কোনো কমতি আছে বলে আমার মনে হয় না, এবং তাদের যে দম্ভ, অহংকার সবকিছু মিলে আছে। তারা অনেক বেশি গণহারে পদত্যাগ করে দল ত্যাগ করেছে এমনটাও হয়নি। আমরাও পথে চলতে ফিরতে অনেক আওয়ামী লীগ নেতাকে দেখি যারা আওয়ামী লীগ পরিচয়ই সমাজে এখনো স্টে করছে। এইটা একটা সাইলেন্ট অবস্থা যে আওয়ামী লীগ প্রিপেয়ার অবস্থায় আছে রাজনীতি করার জন্য, তারা বাধা পাচ্ছে। এখন কোন মানুষটা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয় না? যে মনে করে আওয়ামী লীগ রাজনীতিতে আসলে তার রাজনীতির জায়গা সংকীর্ণ হয়ে যাবে, সে বিলুপ্ত হয়ে যাবে, সে আওয়ামী লীগে। বিষয়টা হলো আমি আর তুমি খাবো, আর একজন যেন না আসে। এবং যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের বিষয়টাই হলো আমার ভাগটা রাইখে তারপরে কথা বলো, এইটাই হলো সংস্কার। জি, মোশাররফ আহমেদ ঠাকুর, আওয়ামী লীগ কি শেখ হাসিনাকে কেন্দ্র করে আবার পুনর্গঠিত হবে, নাকি দলটিতে নতুন নেতৃত্ব বা নতুন রাজনৈতিক দর্শনের মাধ্যমে নিজেকে পুনর্নির্মাণ করবে? আপনার মতামত কি বলে? অর্থাৎ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভবিষ্যৎ? শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ তাও আমাদের জীবদ্দশায় হবে কিনা জানি না। 5-10 বছর পরে অনেক কিছু হতে পারে। আমি আই থিঙ্ক যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, ইটস টু আর্লি টু কমেন্ট। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে সময় স্বল্পতা, সময় স্বল্পতা আমি দেখছি। আপনার 54, তো সেইখানে
হিসাবটা হচ্ছে যে টিউনিশিয়ায় এইরকম সংস্কার করতে গিয়ে 21 সাল থেকে টিউনিশিয়ায় আবার স্বৈরতন্ত্র চলছে, ফ্যাসিবাদ চলছে। তো টিউনিশিয়া ছিল আরব বসন্তের প্রথম দেশ। তো এই জন্য আমি আপনাকে বলছি, বাংলাদেশ অভিজ্ঞতার আলোকে, বিশ্ব অভিজ্ঞতার আলোকে বিএনপি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করছে। এইভাবে চললে বাংলাদেশ বিচ্যুত হওয়ার কোনো জি, সম্ভাবনা নেই। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।